আমি প্রথমেই বলেছিলাম আজকে পিপিপি সিইও হিসেবে এসেছি, আসলে বিডা নিয়ে কথা বলতে খুব বেশি চাই না, কারণ আজকের টপিকটা এলসিটিতে আমরা ফোকাস করতে চাই। আপনি যেহেতু প্রশ্নটা করেছেন, আমি এফডিআই নিয়ে আর ফার্দার আজকে কনভারসেশন করবো না, সেটা নিয়ে আমি আরেকদিন আপনাদের সাথে বসতে রাজি আছি। প্রথমত আহ, মানে আমার আপনাদের পুলে অনেক আমার পরিচিত বন্ধু বান্ধব আছেন, সো সাংবাদিকদের ব্যাপারে আমার রেসপেক্ট ইজ ভেরি হাই, বাট দেয়ার আর সাম পিপল হু ডু নট আন্ডারস্ট্যান্ড হাউ থিংস ওয়ার্ক। মানে ধরেন আপনি একটা অফিসে আজকে গেছেন, কালকে যদি অফিসে আপনার সংবাদপত্রের সার্কুলেশন কমা শুরু করে, তাহলে কি বলবেন যে ওই অফিসে আপনি গিয়ে একটু খাওয়া দাওয়া করেছেন বলে সার্কুলেশন কমে গেল? আহ, একটা দেশে পা দেওয়ার সাথে সাথে ওই দেশের এফডিআই এর সম্পর্কটা এত, মানে এটা হচ্ছে যে সকালে চা তুললে রাতে মাছ ধরা যাবে টাইপের একটা কথা হয়ে গেল। আই ডোন্ট ইভেন ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। আই থিঙ্ক যারা এই নিউজটা করেছেন তারা আসলে তাদের আইদার দে আর গ্রসলি ইগনোরেন্ট or they have just wrong intentions। হ্যাঁ, তো আমি একটু অ্যাকচুয়াল ডেটা নিয়ে কথা বলি, আমরা অত কিছু না বলে। প্রথমত হচ্ছে যে আমরা গত 1 বছর ধরে বলে আসছি যে আজকের এফডিআই আজকে যে এফডিআইটা ঢুকলো, সেই এফডিআই এর পিছে আমাদের কন্ট্রিবিউশন ইজ নট ফুল এন্টায়ার, এটা খুব নগণ্য। আমরা হয়তো এফডিআইটাকে ফ্যাসিলিটেট করার শেষ শেষ ধাপটা ফ্যাসিলিটেট করার চেষ্টা করেছি। এফডিআই এর ডিসিশন হয় 2-3 বছর আগে। আজকে যে লাল দিয়ে নিয়ে আমরা কথা বলছি 6,700 কোটি টাকার এফডিআই, এই এফডিআই তো আমার আমলে আপনারা দেখতে পাবেন না। এই এফডিআই ঢুকবে 2026, 27, 28 সালে। তো তখন এফডিআই নাম্বারগুলো যখন খুব ভালো হবে, তখনকার বিডার চেয়ারম্যানকে আপনারা বলবেন যে দারুণ কাজ হয়ে গেল, কিন্তু আসলে তো এফডিআই এর কাজ হলো এই বছর। সো এফডিআই এক্সিকিউশন আসলে একটা ওভারনাইট আইডিয়া না, এটাকে আপনাকে স্লোলি বিল্ড করতে হবে, একটা 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 বেস লাইন বিল্ড করে ওটাকে ট্র্যাক করে একদিকে নিয়ে যেতে হবে। এফডিআর ব্যাপারে একটাই ভালো কথাটা হচ্ছে যে বাংলাদেশের মতো, আমি এটা নিয়ে একটা ছোট্ট লেখাও দিয়েছিলাম, যে বাংলাদেশের মতো এরকম ইকোনমিক ক্রাইসিসের ভিতর দিয়ে কোনো দেশ যাওয়ার পরে সাধারণত এফডিআই অনেক ড্রপ করে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি যে গত বছরের তুলনায় একই সময়ের সাথে কম্পেয়ার করলে এফডিআই শতকরা 20 ভাগ বেড়েছে। সেটা আমাদের জন্য একটা সুখের খবর, এই কারণে যে এটা কমেনি। বাংলাদেশের এফডিআই এর সংখ্যাটা এত ছোট যে এখানে 20 ভাগ বাড়াটা খুব বড় কোনো ব্যাপার না। বাংলাদেশের এফডিআই 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হতে হবে। এই 20-30% বেড়ে আমাদের কিছু হবে না, সেটাও আমি খুব পার্সোনালি একসেপ্ট করি, এগ্রি করি সেটা। বাট এই এফডিআইটাকে 5 গুণ করতে হলে আমাদেরকে আসলে মানে খুব নাক মুখ বন্ধ করে 2-3 বছর খাটতে হবে। এটা আজকে কাজ করলাম আর কালকে এফডিআই হয়ে গেল, এভাবে এফডিআই কাজ করে না। তো এটা আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা জিনিসটা জানেন বুঝেন, যারা এটা নিয়ে কথা বলেন, যে প্লিজ let's not confused and demoralize people who are really trying to work hard, যারা চেষ্টা করছেন যে ভালো কিছু করার জন্য। আপনারা যদি রেগুলারলি কনসিস্টেন্টলি, আমার বিডার অফিসারদের কথাও আমি চিন্তা করি, যে তাদের কনসিস্টেন্টলি আপনারা এই ধরনের কোয়েশ্চেন রেজ করেন যে গতকালকে বিডার চেয়ারম্যান চায়না গেছেন, পরশুদিন মানে I don't even know how to explain that। এই কারণে আমার কাছে মনে হয় যে let's be constructive, let's try to understand যে আসলে আমাদের কি করা দরকার। এফডিআই আনতে হলে আমাদেরকে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভ করতে হবে। ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভ করার জন্য স্পেসিফিক্যালি আমরা কিছু আইটেম নিয়েছি, এটা নিয়ে আমরা একটা আলাদা সংবাদ সম্মেলন এই মাসের শেষের দিকে করব। আমরা একটা আমলনামা প্রকাশ করেছিলাম, আই থিঙ্ক মেবি মাস 3-4 আগে। আমরা একটা নতুন আমলনামা প্রকাশ করব এই মাসের শেষের দিকে। যখন আমরা করব তখন এফডিআই নিয়ে আমরা খুব ডিটেলে আপনাদের সাথে কথা বলবো। বাট আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে লজিক্যাল র্যাশনাল আর্গুমেন্ট, এই আর্গুমেন্টগুলা এবং এই ডিসকাশন, এই ডিবেট আমাদের মিডিয়াতে হওয়া উচিত। আমি খুব খুশি যে এফডিআই নিয়ে এখন এত কথাবার্তা হয়। আমার মনে পড়ে না যে 2022 সালে বা 23 সালে এফডিআই নিয়ে এত কথাবার্তা হতো। ফ্যান্টাস্টিক, সবাই এফডিআই নিয়ে ইমোশনাল এবং চার্জড এবং সবার একটা মতামত আছে, ফ্যান্টাস্টিক। আপনাদের দায়িত্ব হচ্ছে লজিক্যাল আর্গুমেন্টের প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়া, নট ইরেশনাল আর্গুমেন্ট। তাহলে আসলে ভালো, ওখান থেকে ভালো কোনো পদক্ষেপ বের হবে না। রাইট, আমি একটু আপনি প্রশ্নটা করেছেন যেহেতু পোর্ট্রেটের প্রশ্ন করলে আমি একটু পরিচয় করে দিই। আমার পাশে আছেন চিরং পরবর্তী চেয়ারম্যান রেয়ারম্যান মনিরুজ্জামান ভাই, আর এই প্রজেক্টটার যে ফোকাল পয়েন্ট ছিল, আমাদের চিফ নেগোসিয়েটর ছিলেন আমাদের পক্ষ থেকে, উনি হচ্ছেন কমরেড আব্দুল্লাহ ভাই। ওনারা দুইজনই চিরং পৌর অথরিটি, বাট ওনাদেরকে আমরা নিয়ে এসেছি। ওনারা টেকনিক্যাল, যদি আপনাদের পরে কোনো পরবর্তীতে প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক দেম ডিরেক্টলি। পোর্ট থেকে কত দূরে, আমাদের এক্সিস্টিং পোর্ট থেকে কত দূরে। তা আমাদের, আপনারা যদি একটু ম্যাপটা চিন্তা করেন গুগল ম্যাপের মধ্যে, সেটা হচ্ছে যে আমাদের পোর্টটা কিন্তু কর্ণফুলী নদী দিয়ে অনেক ভিতরে যেয়ে একটা বাগ পার হয়ে ভিতরে যেতে হয়। তো টোটাল প্রায় 14 কিলোমিটারের মতো ভিতরে ঢুকতে হয় আমাদের কর্ণফুলী, একদম সমুদ্র থেকে যে আমি চিন্তা করি, তাহলে আমাদের এক্সিস্টিং পোর্টটাকে প্রায় 14 কিলোমিটার ভিতরে, এটা ঠিক 5 কিলোমিটার ভিতরে। সো এটা আসলে সমুদ্রের আরো অনেক কাছাকাছি, এবং এই কারণেই আমরা বলছি যে 24/7
অপারেশনস করা সম্ভব। এয়ারপোর্টের খুব কাছে, আপনারা যদি এয়ারপোর্ট দিয়ে বের হন, বের হয়ে বাইরে গেলে একটু দূরে গেলেই আসলে লালদিয়ার ওপেন জায়গাটা আপনারা দেখতে পারবেন। সো মেইন পোর্ট থেকে 9 কিলোমিটার সমুদ্রের দিকে, আর সমুদ্র থেকে 5 কিলোমিটার ভিতর দিকে, এভাবে যদি আমি বলি। পরিচয় দিয়েন প্লিজ। খালাসিকে আসলে বিলম্বনা হওয়ার সম্ভাবনা থাকবে কিনা, কারণ আমরা যতটুকু জানি যে প্রচুর পরিমাণে চাপ থাকে চট্টগ্রাম বন্দরে যেটা দেখছি, সেই ক্ষেত্রে কতটুকু প্রস্তুত থাকবে বা জানতে চাই। ধন্যবাদ। তো আপনার প্রশ্নটাকে আমি একটু একটু ভাঙার চেষ্টা করি, কারণ আমিও এই ব্যাপারটা নিয়ে নিজেও আমি এটা নিয়ে অনেকবার ভয়েস রেজ করেছি। প্রথমটা হচ্ছে যে পণ্য খালাসি সমস্যাটা কোনখানে হতে পারে। একটা হতে পারে যে আমাদের কাস্টমস, আমাদের নিজেদের যেই সংস্থা, সেই সংস্থার আসলে সক্ষমতা আছে কিনা হঠাৎ করে তারা এরকম শতকরা 40% বেশি ভলিউম হ্যান্ডেল করার, তাদের কি ওই জনবল আছে কিনা, তাদের সেই আইটি সিস্টেম বা এরকম টেকনোলজি আছে কিনা সেটা করার জন্য। এটা একটা জেনুইন কনসার্ন, সেটা নিয়ে আমরা কাস্টমসের সাথে আলাদা কাজ করছি। আমরা এনবিআর চেয়ারম্যান রহমান ভাইকে এটা জানিয়েছি যে ওনাদেরকে আমরা খুব ক্লিয়ার একটা রোড ম্যাপ দিয়েছি যে আগামী 5 বছরে ক্যাপাসিটি কিভাবে বিল্ড করবে, এবং সেটাকে কাভার করার জন্য ওনারা যাতে সক্ষমতা তৈরি করেন। এটা একটা প্রথম অংশ। তো আপনার প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে যে চ্যালেঞ্জ আছে, সেটাকে রিজলভ করতে হবে, এবং সেটা রিজলভ করার দায়িত্ব আসলে সরকারের পাশে। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা তৈরি হতে পারে সেটা হচ্ছে আমাদের রোড এবং রেল নেটওয়ার্কের উপর যে প্রেশারটা পড়বে। সো আপনি যদি চিন্তা করেন, চিটাগং এলাকা তো অলরেডি কোয়াইট চ্যালেঞ্জিং। আমরা দেখি যে ট্রাকগুলা দাঁড়িয়ে থাকে, অনেক ক্ষেত্রে যেই ট্রাকগুলা দাঁড়িয়ে থাকে কনজেশন সৃষ্টি করে, তার কারণ হচ্ছে যে ট্রাকগুলো আসলে খুব একটা স্ট্রাকচার্ড ওয়েতে অপারেট করে না। বিদেশে গেলে ওনাদের পোর্টগুলোকে দেখলে মনে হয় যে পোর্টগুলো একদম খালি, কিন্তু ওনারা বিরাট ভলিউম অপারেট করছেন। তো ওনাদের যে ম্যানেজমেন্ট স্টাইল, সেটাকে নিয়ে এসে হয়তো আমরা কিছুটা এলিভেট করতে পারবো। বাট একই সাথে আমরা রোডস অ্যান্ড হাইওয়েজ ডিভিশনকে এবং বাংলাদেশ রেলকে ক্যাটাগরিক্যালি জানিয়েছি যে আগামী 5 বছরে এগেন চট্টগ্রামের ক্যাপাসিটি কীভাবে বাড়বে এবং সেখানে রাস্তার উপর লোড কীরকম বাড়বে সেটা ওনাদেরকে জানানো হয়েছে। তো ওনারা এটা নিয়ে একটা মাস্টার প্ল্যান গত সপ্তাহে প্রধান উপদেষ্টাকে শেয়ার করেছেন, আপনারা হয়তো গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে, এবং সেটা নিয়ে ওনারা কাজ করছেন। আর ফাইনালি ছোট্ট একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে আমাদের ওয়াটার বডি, জলপথ দিয়ে কাজ করার ব্যাপারে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। মানে একটা বড় অংশ আমাদের এই লোডটা যদি আমরা পানি দিয়ে বের করে নদীর ভিতর দিয়ে বের করে দিতে পারতাম তাহলে খুব সুবিধা হতো। তো সেই বিষয়ে আজকে একটা আসলে ভালো খবর আছে, সেটা হচ্ছে আমরা ক্যাবিনেট কমিটিতে পানগাঁওয়ের ব্যাপারেও আজকে একটা আলোচনা হয়েছে। তো পানগাঁওতে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল, যেটা আমাদের ঢাকার কাছে, সেটাকেও আমরা আসলে চালু করার ব্যবস্থা করছি। তো সেটা নিয়েও আপনারা হয়তো একটা প্রেস রিলিজ জানতে পারবেন, এবং সেটারও সাইনিং আগামী সপ্তাহে হওয়ার কথা। তো দি টার্গেট ইজ যে এই মুহূর্তে প্রায় শতকরা 90% বেশি মালামাল আসলে রাস্তা দিয়ে যাওয়া আসা করে, এবং খুব ছোট্ট একটা অংশ রেলে যায় এবং খুব ছোট্ট একটা অংশ আমাদের নদীপথে যায়। কিন্তু আমাদের যেটা করতে হবে যে এই রাস্তার উপর চাপ কমিয়ে এটাকে 80-তে নিয়ে আসতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম 80-তে নিয়ে আসতে হবে, সম্ভব হলে 70-এ নিয়ে আসা দরকার। আর নদীপথ এবং রেলের মধ্যে আমরা যদি 10-10 বা 15-10 এরকম করে ভাগ করে দিতে পারি পার্সেন্টেজ ওয়াইজ, তাহলে আসলে আমাদের রাস্তার উপরও প্রেশার কমবে, আমাদের পক্ষে এই ভলিউমটাও হ্যান্ডেল করা সম্ভব হবে। পরিচয় দিয়েন। আমি মইনুল হক, নিউ এজে কাজ করি। আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যে সব থেকে বড় যে যেটা আমরা সবসময় শুনি সেটা হলো আমদানি রপ্তানির ক্ষেত্রে আমাদের লিড টাইম একটা বড় ফ্যাক্টর হয়। তো এই যে পোর্টটা করার ক্ষেত্রে এবং সরাসরি এখানে মাদার ভেসেল আসতে পারবে এবং যে আশা করা হচ্ছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক প্রভাব বা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট ট্রেডের উপরে কি হবে, এবং আমরা কোনো টাইম বাউন্ড কোনো টার্গেট সেট করেছি কিনা যে 10 বছর বা 20 বছরে এই পোর্ট নিয়ে আমাদের টার্গেটে এখানে পৌঁছানো, এটা যদি একটু আপনাদের। আচ্ছা, সো আমাদের একটা আগামী 10-15 বছরের একটা প্রজেকশন আছে সরকারের ইন টার্মস অফ ভলিউম হ্যান্ডলিং। আসলে ট্রেড ডিমান্ডটা তো ধরেন একটা কমার্শিয়াল ইস্যু, সেখানে আমাদের ব্যবসায়ীরা যারা আমাদের এক্সপোর্টার, তারা যদি আমাদের দেশকে মার্কেট করতে পারেন, আমরা যদি রাইট পলিসিগুলো দিতে পারি। আমরা সবসময় বলি যে গার্মেন্টসের পরে আরও কয়েকটা ইন্ডাস্ট্রি আসতে হবে, শুধু গার্মেন্টস দিয়ে আসলে নেক্সট লেভেলে যাওয়া খুব ডিফিকাল্ট হবে। তো সেই জায়গাগুলোতে ইন্টারভেনশন লাগবে, কিন্তু পুরো সব ইন্টারভেনশন করা হলেও যদি আমরা এই লজিস্টিক্স নেটওয়ার্কটাকে ঠিক করতে না পারি, তাহলে আসলে আর বাকি সবগুলো করেও কোনো লাভ নেই। তো আমরা ওই ফাউন্ডেশনটা, লজিস্টিক্স নেটওয়ার্ক ইজ এ ফাউন্ডেশন, সো ফাউন্ডেশনটা আমরা ঠিক করার জন্য কাজ করছি। সো
এই একটা ক্লিয়ার ভলিউম ফোরকাস্ট করা আছে, যদি সব ঠিকঠাক যায় তাহলে আমাদের ভলিউম কত গুণ হবে আগামী 5-10-15 বছরে, সেটার উপর বেস করে ব্যাকট্র্যাক করে এখন এখানে এই ভলিউমটা দেওয়া হয়েছে। লালদিয়ার ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা বলছি যে এখানে 1 মিলিয়ন টিইউ হ্যান্ডেল করা হবে, এবং 1 মিলিয়ন টিইউ যদি হ্যান্ডেল করা হয়, লালদিয়া আমাদের যে নিউমেরিক কন্টেইনার টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি নিয়ে কাজ হচ্ছে আপনারা জানেন, পাশাপাশি বে টার্মিনাল আছে, এবং তারপরে মাতারবাড়ি ডিপ সি পোর্ট আছে। সো এই চারটাকে যদি আমি যোগ করি তাহলে সব মিলিয়ে আমাদের এখন যে সক্ষমতা আছে কন্টেইনার হ্যান্ডলিংয়ের, তার 6 গুণ সক্ষমতা তৈরি হওয়ার এক্সপেকটেশন আমাদের আছে। সক্ষমতা তৈরি হওয়াটাই মূল না, এর সাথে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে করাপশন ফ্রি, আর দ্বিতীয়টা হচ্ছে এফিসিয়েন্সি। একটা হচ্ছে ক্যাপাসিটি, আরেকটা হচ্ছে করাপশন ফ্রি, আরেকটা হচ্ছে এফিসিয়েন্সি। এই তিনটা জিনিসই আমরা হিট করার চেষ্টা করছি, এবং সেই কারণেই এপিএম এর মতো বড় প্লেয়ারদেরকে নিয়ে আসা হচ্ছে। এবং আমার মানে ধরেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে একদম নর্থ স্টার সিনারিওটা কীরকম, নর্থ স্টার সিনারিওটা হচ্ছে এরকম যে বাংলাদেশের এই পোর্টগুলা যদি এরকম করে তৈরি করতে পারেন যে একটার চেয়ে আরেকটা পোর্ট ভালো, এই পোর্টটা এপিএম করছে, সে কম্পিট করছে সিঙ্গাপুরের পিএস এর সাথে, যে বে টার্মিনাল করছে, তারা যখন নিজেরা কম্পিট করছে তখন তারা নিজেরাই তাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের কারণে কোয়ালিটি ইমপ্রুভ করতে থাকবে, আলটিমেটলি লাভবান হবো আমরা। এনি কেস পোর্টগুলো আমাদের রয়ে যাচ্ছে, সো আমাদের যে লোকাল নলেজ বিল্ড হবে, লোকাল স্কিল ডেভেলপমেন্ট হবে, সেটার কারণে হয়তো আগামী 10-15-20 বছর পরে নিজেই আমরা এই কোয়ালিটির পোর্টগুলো চালাতে পারবো। জি, আমি মেহেদি হাসান বলছিলাম একুশে টেলিভিশন থেকে। তো এই পোর্ট তো বেসরকারি প্রতিষ্ঠান অপারেট করবে, বেসরকারি প্রতিষ্ঠান অপারেট করলে আমাদের বন্দর ব্যবহারকারীদের চার্জ কিরকম করবে, চার্জ কি আরো বাড়বে? বন্দর আপনারা জানেন যে আমাদের একটা রেগুলেটরি বডি আছে, এবং রেগুলেটরি বডি আসলে প্রাইস সেট করে। আমাদের যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে যে একদম কোয়েশ্চেন্স, এইটা চিটাগং পোর্ট অথরিটি একটা 30-year কন্ট্রাক্টে এন্টার করছে। সো কনস্ট্রাকশন প্লাস 30 ইয়ার, কনস্ট্রাকশন করতে আমাদের এস্টিমেট হচ্ছে রাফলি 3 বছরের মতো সময় লাগতে পারে, বাট প্লাস মাইনাস অবভিয়াসলি অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে। তা আমাদের যাদের সাথে আমরা কন্ট্রাক্টটা করছি তারা হচ্ছে এপিএম টার্মিনালস। এপিএম টার্মিনালস হচ্ছে এপি মোলার মার্স্ক যে গ্রুপটা আছে সেই গ্রুপের একটা সাবসিডিয়ারি, এবং তাদের পিছনে আছে আপনারা অনেকে হয়তো এপি মোলার ফাউন্ডেশনের কথা শুনে থাকতে পারবেন ডেনমার্কে। দে আর ভেরি well known, they are actually a foundation, so it's a charitable organization. তো তারা আমাদের সাথে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্টে লালদিয়া কন্টেইনার টার্মিনালটাকে ডেভেলপ করার জন্য আমাদের কাছ থেকে নিচ্ছে। যখন আমি ডেভেলপ করার কথা বলছি তখন আসলে আমরা ওনাদেরকে যেটা দিচ্ছি সেটা একদমই একটা গ্রিন ফিল্ড, এখানে কিছুই নেই, একটা জাস্ট সবুজ মাঠের মতো। সেই মাঠের উপরে ওনারা একদম বেস লাইন থেকে কনস্ট্রাকশন করবেন, কনস্ট্রাকশন করার পরে জেটি নির্মাণ করবেন, এবং তারপরে ওনারা পোর্টটা অপারেট করবেন। তো প্রথমেই যে প্রশ্নটা সবসময় চলে আসে, তাই আমি ওটা ক্ল্যারিফাই করি, দি ওনারশিপ রিমেইনস উইথ দ্য পোর্ট। সো ওনারশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে। ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন, এবং 30 বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে। যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব, বাট ইভেন্চুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দিবেন। সো দ্য ওনারশিপ রিমেইনস উইথ আস। হাউএভার, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এখানে সেটা হচ্ছে যে এই পুরা প্রজেক্টটা করতে ওনাদের প্রায় $550 মিলিয়ন মতো খরচ হবে, উইচ ইজ বাংলাদেশি টাকায় যদি আমি ক্যালকুলেট করি প্রায় 6,700 কোটি টাকা। তো এই 6,700 কোটি টাকা পুরাটাই আসলে এপি মোলার ওনাদের থেকে দিবেন, বাংলাদেশ সরকার এখানে কোনো খরচ হবে না, এবং সেই কারণে এই পুরা অঙ্কটাই একটা এফডিআই হিসেবে বাংলাদেশে আগামী 3 বছরে ঢুকবে। এপি মোলা নিয়ে আমি একটু ছোট্ট করে বলি, যেটা বললাম আমাদের হেডকোয়ার্টার ডেনমার্কে। ডেনমার্ক আপনারা জানেন যে পৃথিবীতে অ্যান্টি করাপশনের মধ্যে নাম্বার 1 কান্ট্রি। তো আমাদের একটা বড় পোর্ট নিয়ে সবার একটা বড় কমপ্লেন হচ্ছে যে পোর্টে আসলে করাপশন ইজ এ বিগ ইস্যু। তা আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে ওরা অ্যান্টি করাপশনের যে বেস্ট প্র্যাকটিসগুলো সেগুলো আমাদের দেশে নিয়ে আসবে, ওই টেকনোলজি ওই স্কিল সেটটা আমাদের দেশে ট্রান্সফার হবে। এপি মোলার মোট 60টি টার্মিনাল অপারেট করে, 7টি টার্মিনাল অপারেট করে 33টি দেশে। তার মধ্যে আমাদের সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার অনেকগুলো দেশ আছে, যেরকম চায়না, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মালয়েশিয়া, এসব দেশে ওনারা টার্মিনাল অপারেট করেন। এবং ইনফ্যাক্ট পৃথিবীর টপ 20টা কন্টেইনার টার্মিনালের যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংয়ের 20টার মধ্যে 10টাই এপি মোলার রান করে। ওয়ার্ল্ড ব্যাংকের একটা র্যাঙ্কিং আছে, তার মধ্যে 10টাই তারা রান করে। সো আমরা এভাবে খুব আশাবাদী যে লালদিয়া কন্টেইনার টার্মিনাল যেটা হবে সেটাও একটা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি হবে, এবং ওয়ার্ল্ড ক্লাস অপারেশনাল এক্সেলেন্স আমাদেরকে সেটা প্রোভাইড করতে পারবে। এবং পোস্ট এলডিসি এরাতে যখন লজিস্টিক্স নেটওয়ার্কের যে কেপেবিলিটি, এটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হয়ে দাঁড়াবে, সেখানে এই টার্মিনালটা একটা বড় রোল প্লে করবে। টার্মিনালের কিছু বড় সুবিধা আছে। আমাদের আমাদের কারেন্ট যে এক্সিস্টিং চিটাগং
সেই টার্মিনালটা আছে, চিটাগং পোর্টে যেটা আছে আমরা যেটাকে নিউ মুরিং টার্মিনাল বলি। তো সেটার থেকে এটার কিছু পার্থক্য আছে। একটা পার্থক্য হচ্ছে যে এখানে প্রায় দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারবে। দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারার একটা বড় সুবিধা হচ্ছে এই জাহাজগুলো তখন আর এই জাহাজগুলো হয়তো ডিরেক্টলি ইউরোপে চলে যেতে পারতে পারে, তাদেরকে হয়তো সিঙ্গাপুর বা শ্রীলঙ্কায় থেমে জাহাজকে আপসাইজ করতে হবে না। বা অনেক সময় আপনারা দেখেছেন যে আমাদের বেতে কিছু বড় জাহাজ থামে, সেখান থেকে আবার একটা লাইটার ভেসেলে করে তারপরে বাংলাদেশের ভিতর ঢুকাতে হয়। এরকম অনেকগুলা লেক আসলে আমরা স্কিপ করতে পারবো। স্কিপ করতে পারলে আমাদের কানেক্টিভিটি এবং টার্ন অ্যারাউন্ড টাইম পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা আমাদের টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসের ব্যবসাদের কাছে অনেক সময় শুনবেন যে ফ্যাক্টরির দরজা থেকে দোকান পর্যন্ত পৌঁছানোর যে সময়টা লাগে সেই সময়টার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ভিয়েতনাম বা চায়না থেকে অনেক পিছিয়ে আছে। তো সেই জায়গাটাতে আমরা চেষ্টা করছি যে ওই সময়টা কমিয়ে নিয়ে আসার। তো যখন বড় জাহাজ এসে আর সিঙ্গাপুর শ্রীলঙ্কায় না ভিড়ে একবারে চলে যেতে পারবে তখন এই সময়টা সিগনিফিকেন্টলি রিডিউস করবে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এই টার্মিনালটা 24/7 অপারেশন। তা আমাদের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল কিন্তু একদম 24/7 অপারেশন করতে পারে না, বেশ কিছু কারণে। তারা নদীর অনেক ভিতর দিকে ড্রাফটের কিছু ইস্যু আছে, জোয়ার ভাটার ইস্যু আছে, সব মিলিয়ে। বাট এই টার্মিনালটা একদম 24/7 অপারেট করবে। সো আমাদের যে অনেক সময় ব্যাকলগ তৈরি হয় আমাদের দেশে এই কন্টেইনারের ক্ষেত্রে, সেই ব্যাকলগটা আমরা আশা করছি যে এখান থেকে সিগনিফিকেন্টলি কমে যাবে। এটি বাংলাদেশের ইতিহাসে ইউরোপের সবচেয়ে বড় এফডিআই। ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে বা ইউরোপ মহাদেশ থেকে এত বড় এফডিআই বাংলাদেশে আগে কখনো আসেনি। এবং ইনফ্যাক্ট টোটাল র্যাঙ্কিংয়েও এটা একদম উপর দিকেই পড়বে, কারণ এরকম 6-7 হাজার কোটি টাকার এফডিআই এক ধাক্কায় বাংলাদেশে খুব কমই এসেছে। অনেক সময় বড় বড় কন্ট্রাক্ট হয়, বাট সেই কন্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে ওগুলা ইপিসি কন্ট্রাক্ট, যেখানে আবার যিনি বানাচ্ছেন ওগুলো জিনিসগুলো ফেরত নিয়ে যাচ্ছেন, কিন্তু ওনারা যেই টাকাটা আসলে ইনজেক্ট করছেন পুরো টাকাটাই ওনারা বাংলাদেশেই রেখে দিবেন এবং এটা আমাদের জন্য একটা পিওর এফডিআই হিসাবে গণ্য করা হবে। টার্মিনালের ক্যাপাসিটি হচ্ছে 800,000 টিইউ। টিইউ হচ্ছে আপনারা সবাই জানে যে এটা হচ্ছে একটা মেজারমেন্ট ক্রাইটেরিয়া ফর কন্টেনার টার্মিনাল হ্যান্ডলিং। তো সেটা আমাদের 8 লাখ কন্টেনার হচ্ছে মিনিমাম ক্যাপাসিটি। আমরা আশা করছি যে ওনাদেরকে যেভাবে আমরা প্রাইসিং সেট করে দিয়েছি, যে ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি এনকারেজ করছি যে ওনারা যদি নাম্বারটাকে বাড়িয়ে ফেলতে পারেন, আরও এফিসিয়েন্সি গেইন করে, আরও নতুন টেকনোলজি এনে। সো আমাদের এক্সপেকটেশন হচ্ছে 8 লাখ থেকে 1 মিলিয়ন, 10 লাখের মধ্যে হয়তো একটা নাম্বারে ওনারা অপারেট করতে পারবেন। তা আপনারা যদি এখন আমাদের এক্সিস্টিং ক্যাপাসিটির কথা চিন্তা করেন, সেই ক্যাপাসিটির থেকে কিন্তু একটা সিগনিফিকেন্ট জাম্প হয়ে গেল। আমাদের এখন যে ক্যাপাসিটি আছে তার প্রায় 40 ভাগ বেশি হয়তো আমরা অপারেট করতে পারবো, ক্যাপাসিটিতে অপারেট করতে পারবো টার্মিনালটা যখন হয়ে যাবে। তো ওনারা যদি জানুয়ারি মাসে কাজ শুরু করেন, এখন আমরা আশা করছি আমরা আগামী সপ্তাহে কন্ট্রাক্টটা সাইন করে ফেলতে পারবো। তো ওনারা যদি জানুয়ারি মাসে কাজ শুরু করেন, তাহলে আমরা 2026 থেকে আরও 3 বছর যদি আপনারা যোগ করেন, 29-এর দিকে গিয়ে আমরা আশা করছি যে টার্মিনালটা চালু হবে। এছাড়াও কিছু ইন্টারেস্টিং ছোট ছোট ফ্যাক্ট বলি যেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে। একটা হচ্ছে যে আমরা এই কন্ট্রাক্টটা এরকমভাবে দাঁড় করানো হয়েছে যে ওনারা সাইন করার সাথে সাথে আমাদেরকে 250 কোটি টাকা দিবেন। সো সাইনিং বোনাসের মতো করে বা সাইনিং মানি হিসেবে ওনারা 250 কোটি টাকা কমিট করেছেন, বাংলাদেশ সরকারকে দিবেন। আর তারপরে যেটা বললাম যে এই প্রায় 6,700 কোটি টাকার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে, সেটা হচ্ছে পোর্টটা বানাতে, যন্ত্রপাতি এতে, এরা কমপ্লিটলি ওনারা করবেন। আর প্রতি বছর ওনারা যে টিইউ হ্যান্ডেল করবেন সেটার থেকে একটা অংশ ওনারা আমাদেরকে শেয়ার করবেন। সো প্রথম 8 লাখ টিইউর জন্য প্রতি টিইউতে ওনারা আমাদের $21 করে দিবেন। তারপরে এটা যখন 8 থেকে 9 হবে এটা $23 হবে, আবার 9 থেকে যখন আরও বাড়তে থাকবে তখন আবার প্রতি টিইউতে নাম্বারটা আবার নেমে আসবে। তো আমরা এটা এরকম করে করেছি যাতে ওনাদেরকে আমরা এনকারেজ করি যে ওনারা অনেক বেশি হ্যান্ডেল করেন। আমাদের আসলে ভলিউম হ্যান্ডলিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট একই সাথে আমরা মেক শিওর করার চেষ্টা করেছি যে বাংলাদেশের ইকোনমিক রিটার্ন পয়েন্ট অফ ভিউ থেকে চিটাগং পোর্ট অথরিটি যাতে কোনোভাবেই লস মেকিং না হয়। এটা আমাদের জন্য যে ইকোনমিক্স আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের যে কোনো ইকোনমিক মডেলে আমরা উই হ্যাভ টেকেন ইট থ্রু। আমাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইজার ছিল আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংকের যে সাবসিডিয়ারি আছে, তো ওনারা আমাদেরকে হেল্প করেছেন। আমরা খুব ডিপ ফাইন্যান্সিয়াল মডেলিং করে দেখেছি যে এখান থেকে আমরা যে রিটার্নটা পাচ্ছি এটা আমাদের অন্যান্য যে কোনো পোর্টের তুলনায় অ্যাকচুয়ালি অনেক অনেক বেটার। এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, গ্লোবাল সেফটি স্ট্যান্ডার্ড এবং এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডের একটা পোর্ট হচ্ছে। সো এটা একটা গ্রিন পোর্টের মতো করে হবে। সো সেটাও আমাদের জন্য একটা বড় ব্যাপার হবে। আর আমরা অবশ্যই এক্সপেক্ট করছি যে আমাদের নিজেদের ওয়ার্কফোর্স এখানে কাজ করবে। তো এই পোর্টটা চালু হলে প্রায় 5 থেকে 700 লোক শুধুমাত্র এই পোর্টেই কাজ করবে। এবং আমাদের যেটা লং টার্ম অ্যাম্বিশন সেটা হচ্ছে যে এই পোর্টে কাজ করার পরে আরও যে 7টা পোর্ট ওনারা চালান, সেই পোর্টেও বাংলাদেশিরা একসময় হয়তো পোস্টিং নিয়ে গিয়ে ওখানেও কাজ করবে। কারণ আমাদের লোকজনকে যদি আমরা এখানে শেখাতে পারি
then they will start using these resources in other markets. অন্য মার্কেটে ওনারা বাংলাদেশিদেরকে নিয়ে যেতে পারবেন, তো এগুলো দিবে আমাদের এমপ্লয়মেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে। তো সব শেষে আমি যেটা বলবো যে এটা একটা বাংলাদেশে পিপিপি প্রজেক্ট, যেহেতু আমি পিপিপি সিও হিসেবে এসেছি এখানে, বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট সাকসেসফুল করা খুব চ্যালেঞ্জিং। আপনারা দেখেছেন যে অনেক বছর ধরে আমরা পিপিপি অথরিটি অনেক দিন ধরে অপারেট করছে, কিন্তু সত্যিকার অর্থে পিপিপি সাকসেসফুল পিপিপি প্রজেক্টের সংখ্যা একেবারেই কম। কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে লালদিয়া কন্টেনার টার্মিনালটা আমরা যেভাবে কন্ট্রাক্টটা ম্যানেজ করেছি, নেগোশিয়েট করেছি, এবং আমার কন্ট্রাক্টটাতে যেই টার্মগুলো সেট করা হয়েছে সেটা দেশের জন্য খুবই আসলে ফেভারেবল। এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার পিপিপিতেই হয়তো আমাদের ফোকাস করা উচিত। তো সামনে আমরা চেষ্টা করবো ইনফ্রাস্ট্রাকচার পিপিপিতে ফোকাস করার জন্য, এবং এইটা একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করবে। আজকে যখন আমরা আমাদের উপদেষ্টা কমিটিতে এটা এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে কী ধরনের মেইন টার্মগুলো ছিল, তারা খুবই অবাক হয়েছেন যে আমরা এই পর্যন্ত আসলে আমাদের কাউন্টার পার্টিকে ঠেলে নিয়ে যেতে পেরেছি, যে ওনারা অনেক কিছু করতে রাজি হয়েছে। তো বাট এনিওয়ে আমার মনে হয় আমাদের কাউন্টার পার্টিকেও ধন্যবাদ জানানো উচিত, এপিএম টার্মিনালকে, কারণ সত্যি কথা যে ওনারা বিশ্বের অনেক দেশে টার্মিনাল চালান, এবং ওনাদের একটা বড় ইচ্ছা ছিল এই টার্মিনালের ফাউন্ডেশনের যে চেয়ারম্যান, উনিও ডাভোসে আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন গত বছর। ওনারা বাংলাদেশের প্রজেক্টটা ওনাদের জন্য যত না কমার্শিয়ালি ইন্টারেস্টিং, ইকুয়ালি তাদের জন্য সোশ্যালি ইন্টারেস্টিং। তারা জেনুইনলি মনে করেন যে বাংলাদেশে যদি একটা ভালো প্রজেক্ট ওনারা করতে পারেন, সেখানে ওনারা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারেন, এবং সেখানে মানুষজনের কর্মসংস্থান হয়, তাদের চিকিৎসার ব্যবস্থা হয়, স্কুল হয় তাদের ফ্যামিলির জন্য, সেগুলো তাদের জন্য একটা বড় ভ্যালু অ্যাড তাদের জন্য। তাদের আসলে বাংলাদেশে একটু ছোটো একটা পোর্ট করে তাদের যে ম্যাসিভ রেভিনিউ ডিফারেন্সিয়াল হয়ে যাবে তা না, বা তারা এটাকে একটা জেনুইনলি ট্রুলি সোশ্যাল ইম্প্যাক্ট প্রজেক্ট হিসেবেও কনসিডার করছেন, ইন এডিশন টু দি ইকোনমিক ইম্প্যাক্ট। সো এতটুকু বলে আমি থামি। আমি হ্যাপি টু টেক কোয়েশ্চেন্স, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে অ্যাবসলিউটলি ইয়েস। আমরা যখন এই সারা বছর ধরেই যখনই আপনারা দেখেছেন যে একদম ইনভেস্টমেন্ট সামিট থেকে শুরু করে আমরা পলিটিক্যাল কনসালটেশনকে সবসময় ওপেন রেখেছি। আমরা সবসময় পলিটিক্যাল পার্টিগুলোকে বলেছি যে বিনিয়োগ এবং স্পেসিফিক্যালি ব্যবসায় পরিবেশ বান্ধবতা, যেটাকে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভমেন্ট, সেই ক্ষেত্রে আমরা ওনাদের সাথে রেগুলার কনসাল্ট করি। প্রায়ই ওনাদেরকে আমাদের অফিসেও ডাকা হয়, প্রায় ওনাদের সাথে এইসব ব্যাপারে আলোচনা হয়। এই স্পেসিফিক লালদিয়া কন্টেইনার টার্মিনাল নিয়ে তাদের সবার ভিউ ইজ ভেরি পজিটিভ। ওনারা সবাই আমাদেরকে জেনারেলি বলেছেন যে ওনারা খুবই সাপোর্টিভ এই প্রজেক্টের ব্যাপারে। আর দ্বিতীয় আপনার যেই প্রশ্ন যে 40%টা হচ্ছে কারেন্ট বেস লাইনের উপরে বেস করে ক্যালকুলেট করা, আর আপনাদের এই বিষয়ে কি মতামত যদি আমরা একটু ছোট্ট করে বলেন। কারণ হলো এটা হবে গ্রিন পোর্ট, অ্যাবসলিউটলি গ্রিন পোর্ট, যেটা এখন গ্রিন অ্যাম্বিশনের সাথে গ্লোবাল সব পোর্ট অপারেট করতেছে, এবং যারা গ্রিন অ্যাম্বিশনের পার্টিসিপেন্টস তারা কিন্তু সব পোর্টগুলোই কিন্তু এখন মডার্নাইজ করে আপগ্রেড করে গ্রিনের দিকে যাচ্ছে। আর আমরা কিন্তু শুরুই করছি গ্রিন দিয়ে, এবং স্টেট অফ দ্য আর্ট ওয়ার্ল্ড ক্লাস একটা টেকনোলজি এখানে আসবে। এটা হলো মানে আমি বলতে পারি যে একটা গ্রিন ইনিশিয়েটিভের জন্য আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো। সেকেন্ড পয়েন্ট যেটা হলো যে এখানে আমাদের যেই এফিসিয়েন্সি গেইন ইন টার্মস অফ আপনার স্পিড এবং ডেলিভারি টু মার্কেট, স্পিড টু মার্কেট, এটা কিন্তু মানে আশা করি আমার মনে হয় 10 থেকে 15 দিন আমরা অ্যাডভান্স হয়ে যাবো মিনিমাম। এটা হয়তো আরও বেশি হতে পারে, এবং আমরা যেহেতু হায়ার ক্যাপাসিটি জাহাজ এখানে আসবে, সেই ক্ষেত্রে ডাইরেক্ট শিপিং হয়ে গেলে আমাদের ফরেন ইনভেস্টমেন্টটা আরও বেশি হবে। কারণ হলো হাই এন্ড প্রোডাক্টগুলো টাইম সেন্সিটিভ। আপনি যদি টাইমলি যদি মার্কেটে ডেলিভারি না দিতে পারেন তাহলে হাই এন্ড প্রোডাক্ট না আসবে না। আমরা যে এখন যে গার্মেন্টসগুলো করি এটাতে আসলে দেশ উন্নত হওয়া খুব দরকার। তা আমরা যদি আমাদের দেশকে উন্নত করতে চাই তাহলে আমাদের হাই এন্ড প্রোডাক্ট আমাদের এখানে আসতে হবে, ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করতে হবে। এবং আরেকটা হলো ইম্পর্টেন্ট যে রিজনাল পোর্ট হিসাবে আমাদের এখানে যে ইমার্জ করার একটা সুযোগ এই ধরনের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের মাধ্যমে হবে। তাহলে আপনার রিজনাল কান্ট্রি যারা আছে তারা কিন্তু আমাদের এই পোর্টগুলো ইউজ করবে, বিশেষ করে ল্যান্ডলক কান্ট্রি আমাদের আশেপাশে যেগুলো আছে, ইনক্লুডিং 7 সিস্টার্স অলসো। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে এই ধরনের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এটা আমাদের গ্লোবাল কানেক্টিভিটিতে একটা ইনর্মাস একটা পরিবর্তন আনবে। ঠিক আছে। আর এখন যে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম এবং জাহাজের ওয়েটিং টাইম, এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ, এটা টোটালি ওভারকাম হয়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে গুপ্তা ব্যান্ডের কারণে কিন্তু 200 মিটারের উপর জাহাজ ওখানে বেরোনো যায়, টার্নিংয়ের একটা লিমিটেশন আছে। আবার ড্রাফট হলো 10 মিটারের উপর করা যায়। তো এখানে যেহেতু আপনার গুপ্তা ব্যান্ড ক্রস করতে হচ্ছে না, অলওয়েজ তারা কিন্তু এখানে বড় জাহাজ আনতে পারবে, ম্যানোভারও করতে পারবে। এবং এটা যেটা সিমুলেশন ওনারা করেছেন একটা কোম্পানির মাধ্যমে, তারা কনসালটেন্সি করে এটার উপর মডেলিং করে একটা সিমুলেশন করেছেন।
এবং রিয়েল টাইম ইনপুট দিয়ে সেখানে সিমুলেশন করা হয়েছে অল অ্যাডভান্স কন্ডিশনে, এবং তারা ওখানে দেখেছেন যে এখানে থ্রুপুট অনেক বেড়ে যাবে হায়ার ক্যাপাসিটি যাওয়ার সময়। এটা আমি বলবো যে একটা মানে যুগান্তকারী আমাদের জন্য একটা পদক্ষেপ হবে। ধন্যবাদ। এরপরে কিন্তু মিডিয়াতে অনেক ধরনের মিক্সড রিয়াকশন ছিল যে এটা বাজারের উপরে নেতিবাচক প্রভাব পড়বে, এক্সপোর্ট ইম্পোর্টের উপরে ইম্প্যাক্ট হবে। এক মাস তো হয়ে গেল, কিন্তু দেখেছেন এই ধরনের কোনো ইম্প্যাক্ট হয়েছে? এবং যারা গ্লোবাল অপারেটর, যারা বড় বড় লাইনার সার্ভিস চালায়, ওনারাও কিন্তু কোনো ধরনের সারচার্জ ইম্পোজ করেন। ইনিশিয়ালি করেছিল একটা কোম্পানি, তারা আবার ওটা উইথড্র করেছে। এবং আরেকটা লেটেস্ট নিউজ আমি বলতে চাই, গত সপ্তাহে সিঙ্গাপুর থেকে আপনার মার্কস লাইনের একটা টিম এসেছিল আমার সাথে দেখা করে গিয়ে, ওনারা আমাকে পার্সোনালি কনগ্রাচুলেট করার জন্য এসেছে, এবং ওখানে গিয়ে তারা একটা অফিসিয়াল মেইলও দিয়েছে ছবি সহ, এবং সেখানে এই জিনিসটা হাইলাইট করেছে যে আমাদের এখন জাহাজের ওয়েটিং টাইম হলো 0 এবং টার্ন অ্যারাউন্ড টাইম হলো 2.5 days চলে আসছে, যেটা ইতিহাসে কখনো হয়নি। এবং কন্টেনারের ডুয়েল টাইম আপনার হলো 7.5 days চলে আসছে, এটা 9.5 days ছিল জাস্ট 2 মাস আগে। এই যে আপনার এফিসিয়েন্সি গেইনগুলো হচ্ছে, এটার বেনিফিট কিন্তু আমাদের দেশ পাচ্ছে এবং যারা ব্যবসা করছে তারাই পাচ্ছে। আর সেকেন্ড যেটা আপনি পয়েন্টটা বলেছেন যে এই চুক্তিতে আমাদের ট্যারিফ যেটা হয়েছে সেটা কোনো ইম্প্যাক্ট আসবে কিনা, না এটা ওই ক্লজটা ওখানে আছে। আর আমরা একটা মার্কেট ড্রিভেন যাতে ট্যারিফ পলিসি আমরা করতে পারি, সেজন্য অলরেডি আমরা একটা টেন্ডার ওপেন করেছি, ইন্টারন্যাশনাল কনসালটেন্ট আমরা নিয়োগ করব, এবং এটা করে তারপরে ওনাদের মাধ্যমে আমরা একটা ট্যারিফ পলিসি করে সেটা গভর্নমেন্ট থেকে আমরা অ্যাপ্রুভ করে ওই অনুসারে আমরা মার্কেট করে দেবো। তাহলে আর এই ট্যারিফ নেওয়ার কারোর কোনো ইয়ে থাকবে না, বক্তব্য থাকবে না, যেহেতু আমাদের আগে ওই ধরনের কোনো ট্যারিফ মানে ভ্যালিডেশনের কোনো প্রসেস আগে ছিল না। এই জন্য আমরা একটা পার্মানেন্ট একটা পলিসি করার দিকে যাচ্ছি।